এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন। আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তবে না, আজকে রাজনৈতিক কচকচানি নয়, আজ একটু অন্য দিকে যাব, অন্য কথা ভাববো, অন্য কিছু তথ্য যা আমরা চোখের সামনে দেখছি, বোঝার চেষ্টা করছি, হয়তো বুঝতে পারছি না, এরকমই কিছু তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা যারা বাঙালি, শুধু বাঙালি কেন বললে ভুল হবে, সবাই ঘুরতে ভালোবাসি, আর ঘোরার কথা উঠলেই যেন পাহাড় কেমন যেন হাতছানি দিয়ে আমাদের ডাকে। তো এই যে পাহাড়ের ডাক, অথচ পাহাড়ে গিয়ে সাধারণ মানুষ যারা পর্যটক তারা বিভিন্ন সময় ইদানিং বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে ধস। এই যে ধস কেন হচ্ছে, কিভাবে যাব, কখন গেলে ঠিক এই সমস্যার সম্মুখীন হয়তো হতে হবে না, বা কিভাবে সুরক্ষা রাখা যেতে পারে, সুরক্ষিত রাখতে পারবো নিজেদিকে, বা কিভাবে সুরক্ষিত থাকবে আমাদের পাহাড়, এইসব বিষয় বিভিন্ন আলোচনা করব। এই বিভিন্ন আলোচনা করার জন্য আজকের আমার যিনি অতিথি তিনি হচ্ছেন তাপস কুমার সাহা, অধ্যাপক NIT। তাপসবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। তাপসবাবু, একদম মানে আমি অন্য কোনো কথায় না গিয়ে আর কি একদম সরাসরি আপনার কাছ থেকে আমরা এখন এটা যেন আমাদের যারা পর্যটক আছে আমাদের সবার সঙ্গে একটা মানে পাহাড়ের কথা বললে এখন মানে বিগত 2-3 বছরের মানে আমরা কেদারনাথের সময় দেখেছিলাম, তারপরে কেমন যেন একটা ভয় তাও হলেও কেটে গেছিল, কিন্তু ইদানিং পাহাড়ের কথা বললেই কেমন যেন মনে হচ্ছে যে ভেতরটা একটা অন্যরকম, আগের থেকেই যেন কু ডাকে যে পাহাড়ে গেলে আবার ধসের শিকার হব না। তো এই যে ধস বিভিন্ন জায়গায়, আমরা শুধু একটা জায়গায় হচ্ছে না, আমরা যদি দেখি উত্তরাখণ্ড, আমরা যদি সিকিমের কথা বলি, আমরা গ্যাংটকের দিকটাতে বলি, আমরা দার্জিলিং, পশ্চিমবঙ্গ, সব জায়গাতেই ধস। মূলত এই ধসের কারণটা কি? দেখুন, পাহাড়ে ধস যখন হয় তখন সেই মুহূর্তের কোনো একটা কাজ, মানে তার খুব রিসেন্ট পাস্টে হওয়া কোনো একটা কাজ ট্রিগার করে ধসটাকে। এটা হয় হেভি রেনের জন্য হতে পারে, কোনো একটা কনস্ট্রাকশন, রাস্তা করছে, সুড়ঙ্গ করছে, তার জন্য হতে পারে। তো কিন্তু আসলে ওটা ট্রিগার করলেও সমস্যাটা রয়েছে, এবং সমস্যাটা ধীরে ধীরে এমন জায়গায় রয়েছে যে ছোট ছোট কাজও ট্রিগার করে দিচ্ছে। আগে রাস্তা অনেক দিন ধরে হয়েছে, সমস্যা হয়নি, এখন একটা রাস্তা করতে গেলে দেখা যাচ্ছে মানে 6টার মধ্যে একটাতে দুর্ঘটনা ঘটছে। তো প্রায় ধরুন 14-15% বেড়ে গেছে এই ঘটনা। আবার প্রতি ঘটনার ইন্টেন্সিটি 15% বেড়ে গেছে, মানে স্লাইড হলে যতটা হতো সেটা 15% বেশি হয়ে যাচ্ছে স্লাইড, আর নাম্বার অফ স্লাইড 15% বেশি হয়ে যাচ্ছে। তো এইটা তো মানে কারণ দেখতে গেলে তো তৎক্ষণাৎ একটা কারণ বেরোবে, কিন্তু মূল কারণ বহু গভীরে, মানে সেটা আপনার কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে একদম আমি মানে অনেকটা সময় আমার কাছে এই মুহূর্তে রয়েছে আর কি। মানে আমি আমার দর্শক বন্ধু এবং যারা আমরা প্রথম কথা হচ্ছে আমরা নিজের দিকে এটা জানতে চাইছি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আপনি একজন অধ্যাপক, আপনি আরো ভালো ডিটেলে বলতে পারবেন বিষয়টা। তার কারণ হচ্ছে যে পাহাড় শুনলে আমরা শুধু পাহাড় বললে, আমি আজ কয়েকদিন আগে কেরলের বায়নাডে যে পরিস্থিতি আমরা দেখলাম, তো ওপর থেকে নেমে গিয়ে সমতলটাকে পুরো শেষ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, ওইটাও ওখানে আমি বলেছিলাম একবার যে ফ্লুভিয়াল ফ্লাড বলে। তো সেটা হচ্ছে প্রচুর বৃষ্টি হলে পুকুর উপচে গেল বা ছোট বা বড় জলাশয়গুলো উপচে গেল এবং জল নদী দিয়ে সমুদ্রে যেতে পারার আগেই পুরো সমতলটাকে ঢেকে ফেলেছে। এই যে ফ্লাড, এটা ফ্লুভিয়াল ফ্লাড। আরেকটা হচ্ছে নদীর জন্য হওয়া ফ্লাড। তো এই দুটোই, মানে এটা সমতলেও ক্ষতি হচ্ছে, আবার পাহাড়েরও হচ্ছে। মানে পাহাড়ের যখন রিভার ফ্লাড হচ্ছে তখন পাহাড় থেকে এসে সমতলে ফ্লুভিয়াল ফ্লাড বাড়িয়ে দেওয়ার অবস্থা হচ্ছে। তো আপনি যেটা জানতে চাইছেন আসলে সেটার সরাসরি যদি উত্তর হয় সেটা একটা ভৌগোলিক উত্তর হয়। তো যেটা আমার কাছে খুব বেশি মাত্রায় নেই। আমার কাছে যেটা বেশি মাত্রায় প্রকট সেটা হচ্ছে মানুষের বিভিন্ন কাজের জন্য এমন অবস্থান তৈরি হয়েছে। ওই যে বললাম যে ছোট ছোট ঘটনা ট্রিগার করে দিচ্ছে। এইটা হচ্ছে মানুষ একটা অনেক দিন ধরে কিছু কাজ করে গেছে, করে গিয়ে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে এইটা হবে, এই ঘটনাটা যে ঘটবে, পাহাড়েও ঘটবে, আমাদের দেশে ঘটবে এবং আমাদের এশিয়াতে, সাউথ ইস্ট এশিয়াতে বেশি ঘটবে এই ধরনের ঘটনাটা। এটার একটা প্রেডিকশন ছিল, মানে এখানে এটা বেশি হবে, অন্য জায়গায় আরেকটা কিছু বেশি হবে, এরকম ভাবে পুরো পৃথিবীতেই। এটাকে বলে এক্সট্রিমস ইভেন্ট যেগুলো ঘটছে ক্লাইমেটের, এগুলোকে এক্সট্রিমসের অনেকগুলো রকমের এক্সট্রিম আছে। এই এক্সট্রিম ব্যাপারটা এত বেশি মাত্রায় সামনে চলে আসছে এখন যে আমরা আজকে একটা অংশ, আপনি পাহাড়টাকে যখন দেখতে পেয়েছেন, কারণ আমি পাহাড়ে যেতে গিয়ে আটকে গেছি একদম, কিন্তু একটা অংশে দেখতে পেলে সুবিধা হয়েছে, ওইটা না দেখতে পেলে আমার সামনেই আসতো না। আমার সামনে কোনো ঘটনা না ঘটলে আমি হয়তো বুঝতে পারছি না, তাই। কিন্তু আসলে এর উপরে পুরো বিশ্বজুড়ে বিজ্ঞানীরা মিলে যে প্যানেল আছে, এটাকে বলে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি। তা আইপিসিসি এর ওপর একটি রিপোর্ট পাবলিশ করে আগস্ট 2021-এ। তাতে ক্লাইমেটের ফিজিক্যাল সায়েন্স অনুযায়ী কি কি ঘটে তার একটা 2490 পাতার রিপোর্ট আছে। তার মধ্যে একটা চ্যাপ্টার ডেডিকেট করা হয়েছিল ক্লাইমেট কেন এক্সট্রিমলি খারাপ হতে চলেছে বা হচ্ছে তার উপরে। তখন ওরা দেখে যে বিভিন্ন রকম এক্সট্রিম আছে। একটাকে বলেন হচ্ছে হিট ওয়েভ, প্রচণ্ড গরম হয়। একটা হচ্ছে ঠান্ডাটা কম হওয়া। একটা হচ্ছে এই মানে বৃষ্টির ইন্টেন্সিফাইড অনেক বেশি হয়ে যাচ্ছে, এইটা। একটা হচ্ছে বৃষ্টি হচ্ছে না, খরা। আচ্ছা, একটা হচ্ছে ট্রপিক্যাল সাইক্লোন, টিসি বলে ওরা। ট্রপিক্যাল সাইক্লোনের সংখ্যা অনেক বেড়ে গেছে। আর কম্বাইন্ড হয়, মানে 6 নম্বরটা হচ্ছে কম্বাইন্ড, মানে সবকটার একটা দুটো মিলিয়ে হতে পারে একটা জায়গাতে, মানে একই সাথে ফ্লাডও হচ্ছে আবার সাইক্লোনও হচ্ছে, বুঝতে পেরেছেন তো? তো এইরকম ঘটনা। এর মধ্যে আমরা এই সাউথ ইস্ট এশিয়া মূল শিকার আমরা হচ্ছে ওই বৃষ্টি এবং খরা দুটোরই একসাথে। এবং অবশ্যই খুব বেশি মাত্রায় আছে, মানে ভারতের পক্ষে এটা খুব অ্যালার্মিং যে টেম্পারেচার। আপনার আজকে আমরা এই মুহূর্তে বর্ষাকাল শেষ হয়ে যাচ্ছে, শেষ হচ্ছে না অবশ্য, মাঝামাঝি। তো বর্ষা আসছেই কোথায়, বর্ষা তো মানে ভয়ঙ্কর চেঞ্জ হয়ে গেছে তার পরিস্থিতি, সেটাও একটা কারণ। তো এই পরিস্থিতিতে আমরা হয়তো এই বর্ষা না এটা নিয়ে বলছি। তো কিছুদিন আগে 2 মাস আগে এত গরম, তো গরম নিয়ে বলছিলাম। এবং প্রতি বছরই গরম যেন একটু একটু করে বেড়ে যাচ্ছে। তো একটু একটুটা কতটা, এবং আসলে এই যে এক্সট্রিম ঘটনাটা ঘটছে, এই এক্সট্রিমটা ঘটছে পৃথিবীর টেম্পারেচার, গ্লোবাল মিন টেম্পারেচার একটু একটু করে বেড়ে যাচ্ছে বলে। এবং এখন এই সারফেসের টেম্পারেচার কিন্তু গ্লোবাল মিন টেম্পারেচার প্রি ইন্ডাস্ট্রিয়াল যে টাইম তার রেসপেক্টে মাপা হয়, সেটা হচ্ছে 1850 থেকে 1900। এই স্প্যানে যে টেম্পারেচার ছিল তার থেকে এখন 1.5 ডিগ্রি বেড়ে গেছে। এই 1.5 ডিগ্রি বেড়ে গেলে কি কি হবে তারও কিন্তু একটা প্রেডিকশন 2018-তে করা ছিল, এবং সেইটা অনুযায়ী ঘটনাগুলো ঘটছে। মানে আমরা আজকে 24-এ এসে বসে আলোচনা করার সময়
জিজ্ঞেস করছি, নিজেরা বুঝতে চাইছি কেন এত স্লাইড হয়েছে। একদম। কিন্তু এই ঘটনাগুলো ঘটবে, এটা 1.5 ডিগ্রি বাড়লে কি হবে এটা বলা ছিল। কিন্তু মুশকিল হলো পৃথিবীর টেম্পারেচার 1.5 ডিগ্রি বাড়েনি, সারফেসের টেম্পারেচার 1.5 ডিগ্রি বেড়েছে। হ্যাঁ, পৃথিবীর টেম্পারেচার 1.5 ডিগ্রি বাড়লে অবস্থা আরো খারাপ হবে। মানে সমুদ্রতলের টেম্পারেচারটা এখন অতটা বাড়েনি, আর একটু কম আছে, 1.5 ডিগ্রি থেকে একটু কম আছে। কিন্তু ঘটনা হচ্ছে যেদিকে যাচ্ছে তাতে এই পুরো টেম্পারেচারটা 2 ডিগ্রি এবং বেড়ে 4 ডিগ্রি অব্দিও যেতে পারে। যদিও মানে এত বেশি এক্সট্রিম ঘটনা ঘটবে, তাতে এত বেশি প্রাণহানি, সম্পদহানি এগুলো ঘটতে থাকবে, উদ্বেগ এত বেড়ে যাবে, সাধারণ জীবনযাত্রা এত কঠিন হয়ে যাবে, তাতে হয়তো সভ্যতা এভাবে আর চালিয়ে যাওয়া যাবে না। তো আমরা আপনি যদি অনুমতি করেন, তাহলে আমরা আলোচনাটা আসলে এই দিকে রাখতে চাইব যে পুরো পৃথিবীর এই এক্সট্রিম ইভেন্ট এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। একদম একদম একদম। তো পুরো পৃথিবীর এক্সট্রিম ইভেন্ট, এই যে বললাম যে সারফেস 1.5 ডিগ্রি বেড়ে গেছে, এখন আমাদের সারফেসের টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড, মানে মিন টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 15 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে গ্লোবাল মিন ওভার অ্যানুয়াল। কিন্তু কোনো একটা মুহূর্তে অন্য টেম্পারেচার, আমরা এখানে এখন হয়তো 31-32 ডিগ্রি পাচ্ছি, এরকম আর কি। হ্যাঁ, কিন্তু গ্লোবাল মিন হচ্ছে সারফেসের 15 ডিগ্রি। এবার এই সারফেসের টেম্পারেচার বেড়ে যাচ্ছে কেন? তার মধ্যে অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বেশি ডমিনেন্ট সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের এমিশন। এবার কার্বন ডাই অক্সাইডের এমিশন গত 50 বছরে এত বেশি হয়ে গেছে যে এখন কার্বন ডাই অক্সাইড এত বেশি আছে যে সেটা গত 2 মিলিয়ন ইয়ারে ছিল না। বুঝতে পারছেন তো, মানে এত বেশি হয়ে গেছে বেড়ে যাওয়া। স্টিল এখনো এই মুহূর্ত অব্দিও আমাদের ল্যান্ড এবং ওশান মিলিয়ে কার্বনকে যে সিঙ্ক করে, মানে গাছ করে, বা ধরুন ওশানের মধ্যে যে ভাসমান গাছ, আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বা বিভিন্ন রকম উদ্ভিদ, তারাও সিঙ্ক করে। এই টোটাল সিঙ্ক হচ্ছে 54%, মানে যা ইমিশন হয় তার 54% এখানে সিঙ্ক হয়, আর 46% এয়ারে ঘোরা বেড়াচ্ছে। ঠিক আছে? তো এইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, যত টেম্পারেচার বাড়ছে, এই রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। চেঞ্জ হতে হতে মানে মানে বাইরেই 65 আর এমিশন করবে 35, 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লেই এই ঘটনাটা ঘটবে। 4 ডিগ্রি বাড়লে অবস্থা ভয়াবহ হবে। তো এবার কেন বাড়বে টেম্পারেচার? আমরা তো সবাই মিলে কমিয়ে দিলেই হয়, এরকম একটা ব্যাপার আর কি। মুশকিল হচ্ছে সেটা মানে খুব কঠিন, খুব কঠিন, মানে কি, মানে ভাবা যায় না এত কঠিন কাজটা করা। তবু এটা যদি টার্গেট বলেন, টার্গেটটা হচ্ছে এই এমিশন কমাতে হবে। এমিশনটা এত বাড়ানো যাবে না, এমিশনটা কমাতে হবে, তারও একটা টার্গেট আছে। মোটামুটি টার্গেটটা ছিল যে 2030-এর মধ্যে এমিশনকে 50% কমাতে হবে। যা এমিশন হয়ে গেছে প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলে, যা এমিশন হতো তার তুলনায় অনেক বেশি হয়ে গেছে। যতটা বেশি হয়ে গেছে তার 50% কমাতে হবে, কারণ ওই লেভেলটা আমার ফিরে যেতে হবে, এরকম একটা লক্ষ্য ছিল। তারপরে দেখা গেল এটা অসম্ভব, মানে পারবে না, রাষ্ট্ররা সবাই মিলে মোটামুটি সিদ্ধান্ত এলে এটা সম্ভব হচ্ছে না। বিভিন্ন রকম এই যে গ্লোবাল মিটগুলো হয়, একদম। তারপরে দাঁড়িয়েছে, এখন যেটা দাঁড়িয়ে আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে 2050-এর মধ্যে নেট জিরো। নেট জিরো মানে হচ্ছে যা এমিশন হবে সেটাই সিঙ্ক হয়ে যাবে, পুরোটাই সিঙ্ক হয়ে যাবে, এই জায়গাটায় আমরা চলে আসব। তো এইটা টার্গেট করে অ্যাকশন নেওয়া হবে এরকম বলা হয়েছে। কিন্তু যদি সেই অ্যাকশনও নেওয়া হয়, দুর্ভাগ্যজনকভাবে সত্যি বলছি, যদি সেই অ্যাকশন নেওয়া হবে না। হ্যাঁ, এখন অব্দি যা ট্রেন্ড হবে না, হতেই পারে ভবিষ্যতে, এখন অব্দি যা ট্রেন্ড হচ্ছে না। যদিও সেটা নেওয়া হয়, তাহলেও কিন্তু আমাদের টেম্পারেচার এই যে 1.5 ডিগ্রি বেড়েছে আর নামবে না। মানে এই যে পাহাড়ে যেতে সমস্যাটা হচ্ছে, এটা হতে থাকবে, এটা কমবে না আর। কারণ এই যে 15% বেড়ে গেল না ইন্টেন্সিটি, বোথ ইন নাম্বার অ্যান্ড কোয়ালিটি, এইটা কমবে না। এইটাকে কমাতে গেলে ওই 1.5 ডিগ্রি থেকে নামাতে গেলে সেটা অন্তত আরো 100 বছরের ধাক্কা।
তাহলে উপায় কি? না, উপায় হচ্ছে এইখানে থাকা। ভয়ঙ্কর বাজে লাগছে শুনতে, একদম ভয়ঙ্কর বাজে লাগছে শুনতে। এবং এটা যদি আমরা চিন্তা করি কোনো ফাঁকা সময় বসে, তাহলে সত্যি করে এটা খুব খুব চাপের জিনিস। কিন্তু তার মধ্যে থেকেও এটার কারণটা কি? এটার কারণ তো অন্য কোনো জগতের ব্যাপার নয়, এটা তো আমাদের নিজেদের ক্রিয়েটেড। হ্যাঁ, মানুষের জন্যই হয়েছে। মানুষের, এবার দেখুন, আমি ফিলোসফি বা দর্শনের জায়গায় যেতে চাইছি না, কিন্তু মানুষের যে কাজ, অ্যাকশন, হিউম্যান অ্যাক্টিভিটি, তার থেকে হয়েছে এই সমস্যার মোটামুটি ধরে নিন 86 to 90% ক্রিয়েশন। কিছুটা মানুষের হাতে ছিল না, এমনি নেচার একটু একটু করে চেঞ্জ হয়ে কিছু হয়েছে, কিন্তু বেশিরভাগ দায়িত্ব মানুষের। আর কোনো প্রাণী পরিবেশের এত ক্ষতি করেনি মানুষ যতটা করেছে। এবারে এর দায়ভারটা অন্তত 100 বছর নিতে হবে যদি আমরা শুধরে যাই তাতেও। কিন্তু আমরা আবার শুধরেতেও চাইছি না, শুধরে যাওয়াটাও যেন একটা অসুবিধার জায়গা। এবারে কি হয়েছে, ধরুন আপনাকে একটা বলি, নেট জিরো যদি পেতে চাই, তা নেট জিরো পেতে চাইলে আমাকে কি করতে হবে? আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন কমাতে হবে। তো কার্বন ডাইঅক্সাইড এমিশন কমাবো কি করে? কোথায় কার্বন ডাইঅক্সাইড এমিশনটা হয়, এটাকে যদি আমরা একটু ভাবি, হয় হচ্ছে মূলত এনার্জি খরচ করতে গেলে। তো যখন বিভিন্ন রকম এনার্জি খরচ হয় করার পদ্ধতিতে, সেটা হতে পারে হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেট করতে গিয়ে হতে পারে, সেটা এমনকি ধরুন তেল পুড়িয়ে গাড়ি চালাতে গিয়ে হতে পারে। আমি উদাহরণই ধরে বলছি আর কি, আসলে অনেক রকমভাবেই হয়। বাড়িতে রান্না করতে গিয়েও কার্বন ডাইঅক্সাইড এমিশন হবে। তো এই পুরো যে এনার্জি খরচ, এইটাকে যদি আমরা একটা ধরুন মাপার সূচক ধরি, যে আমরা মাপবো যে কত কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে না কত এনার্জি খরচ হচ্ছে। কেন আমি কার্বন ডাইঅক্সাইড বেরোনোটা না মেপে এনার্জিটাকে মাপতে চাইছি? কারণ এটাকে মাপা সোজা। আমি বাড়িতে কত ইলেকট্রিক বিল দিই, এটা মাপার একটা ব্যবস্থা আছে। আমি কতটা গ্যাস ইউজ করি সেটা মাপার একটা ব্যবস্থা আছে, আমি কটা সিলিন্ডার বছরে ইউজ করছি। হ্যাঁ, কিন্তু আমি কত কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি এইসব করে, সেটা মাপার কোনো ব্যবস্থা নেই, সরাসরি ব্যবস্থা নেই, ইনডাইরেক্টলি করা যায়। তো আমরা যেটা সরাসরি মাপা যায়, ওই জন্য আমরা এনার্জিতে এসে গেলাম, অঙ্কটাকে এনার্জিতে নিয়ে এলাম। আমার একজন মাস্টারমশাই বলতেন যে যদি কোনো অঙ্ক না পারো, ফিজিক্সের বা ইঞ্জিনিয়ারিংয়ের, চেষ্টা করো এনার্জি দিয়ে বোঝার। যদি এনার্জিতে বুঝতে পারো তাহলে সে অঙ্ক সলভ করা যায়। তো যাই হোক, ওই জন্য আমরা পরে ওই দিকেই চলে যাই এবং এনার্জি নিয়ে ভাবি। তখন দেখা যায় যে পুরো পৃথিবীতে যে এনার্জি খরচ হয়, মোটামুটি সবচেয়ে প্রমিনেন্ট হচ্ছে 3টে সেক্টরে ভাগ করা হয় এটাকে। একটা হচ্ছে হাউজিং, বিল্ডিংয়ের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকে, তাতে প্রায় 30% এনার্জি খরচ হয় পুরো পৃথিবীর টোটাল ফাইনাল এনার্জি কনজাম্পশন, TFEC বলে এটাকে। হ্যাঁ, তাই 30% খরচ হচ্ছে বিল্ডিংগুলোতে। প্রায় 33 to 4% খরচ হচ্ছে ট্রান্সপোর্টে, তাহলে আপনার হলো 64। আর প্রায় 32% খরচ হচ্ছে ইন্ডাস্ট্রিতে, 96 হলো। আর ওই 3.5-4% মতো খরচ হচ্ছে এগ্রিকালচারে এনার্জি খরচ, তাহলে 100% হয়ে গেল। এইটাতে ভাগ করা যায় এনার্জি খরচ। এবারে এই এনার্জির খরচটা 2020 সময়, কোভিডের সময় একটু কমে গেছিল, তারপরে বাউন্স ব্যাক করে আবার প্রি কোভিডের জায়গাতে এসে গেছে এই মুহূর্তে, কিন্তু ওই রকম একটা জায়গায় রয়েছে। কিন্তু এইটা ধীরে ধীরে বাড়ছে, এবং যত এনার্জি খরচ সভ্যতা বাড়িয়ে যাবে তত বেশি কার্বন ডাইঅক্সাইড ছেড়ে যাবে। আর আমরা কি টার্গেট নিয়েছিলাম যে কমিয়ে দেবো, 50%-এ আসবো, 2050-এ 0 হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে তো পুরো উল্টো দিকে হাঁটছি। তাহলে কিন্তু আমি চাইছি সভ্যতার উন্নতি হোক, আমি চাইছি রাস্তা হোক, হসপিটাল হোক, মল হোক, আমি পাহাড়ে ঘুরতে যাচ্ছি গাড়ি করে, আমি কোথাও জায়গায় যাচ্ছি প্লেনে করে, বেশি এয়ারপোর্ট হোক। তাহলে আমরা যে চাহিদাগুলো চাইছি জীবনকে সুগম করার জন্য, সেইগুলো কিন্তু এনার্জি খরচ বাড়াবে, এবং সেটা যদি বাড়ে তাহলে কার্বন ডাইঅক্সাইড বাড়বে, এবং আমাদের ওই চাহিদাটা আর মিটবে না, আর আমরা পাহাড়ে যেতে পারবো না।
বুঝতে পেরেছেন তো? এরকম একটা মানে একটার সাথে আরেকটা বিপরীতমুখী ফোর্স কাজ করছে আমাদের জীবনে এখন। কিন্তু ঘটনা হচ্ছে যে ঠিক সবকিছু ঠিক আছে, যেভাবে চলছে আর কি, যদি সেইভাবে চলে তাহলে আগামী দিনটা খুব ভয়ঙ্কর, এটাও খুব পরিষ্কার জায়গা। কিন্তু তার মধ্যে থেকেও মানে এই যে এনার্জি খরচের যে জায়গাটা, এটাকে আটকানোর জন্য আমি তো সভ্যতাকে আটকাতে পারবো না, না আমি সভ্যতাকে আমি উন্নয়নকে আটকাতে পারবো না, কিন্তু আমি তো কন্ট্রোল করতে পারি, মানে আমি বদলাতে পারি একদম। হ্যাঁ, তাহলে এই বদলানোর জায়গাটাকে, এই বদলানোর দিশাটা তো মানুষকে দেখানো হচ্ছে না। যে আমি দেখুন, আমরা যারা নর্মালি লাইফ লিড করি বা যারা যারা এত ডিটেলসে প্লাস মাইনাসের জায়গায় যায় না, হ্যাঁ, সাধারণ মানুষ তারা কেউ এই প্লাস মাইনাসের জায়গায়, তাদের মধ্যে কি হয়ে আছে তাদের কাছে এই তথ্য নেই। এবার এই তথ্যটা তাদের কাছে থাকলে তাদের কাছেও কিন্তু তারাও কিন্তু বুঝতে পারবে যে আমি কি করছি, পরিবেশ আমাকে কি দিয়েছে এবং পরিবেশের জন্য আমি তার ক্ষতির জন্য কি কি করে যাচ্ছি। আসলে কি বলুন তো, মানে একজন ব্যক্তি মানুষকে ধরে এই প্রবলেমের সলিউশনে পৌঁছতে পারবো না আমরা। মানে ব্যক্তিগতভাবে আমরা ধরুন পড়াশোনা করতে পারবো, বুঝতে পারবো, আমরা কিছু কাজ চেষ্টা করবো আমাদের মতো করে কিছু, মানে আমি ধরুন বেশি সাইকেল চালাবো, হ্যাঁ, কম তেল খরচ করবো, এই তো। কিন্তু এটা কোথাও পৌঁছে দেবে না ফাইনালি, মানে শুধু এইটা কোথাও, এটা অবশ্যই একটু উন্নতি করবে। ব্যক্তি মানুষের থেকেও পুরো সভ্যতা জুড়ে, মানে এটাকে বলে ওরা, ওই জন্য আইপিসিসি যখন রিপোর্ট করে, যে রিপোর্ট ওই সেই 2490 পাতার হোক 3300 পাতার হোক, ওদের কিন্তু অনেক রিপোর্ট আছে, মানে পরপর ওরা বের করে চলে যে প্রতি রিপোর্টের শুরুতে একটা 30 পাতার একটা ওরা সামারি দেয়, সেটার ওরা নাম দেয় সামারি ফর পলিসি মেকার্স, মানে দেশ যারা চালাচ্ছে। মনে করুন কোভিড যখন হয়েছিল, সেই ভাইরাসের জন্য যা অন্য যা হয়েছে, কিন্তু পলিসি মেকাররা এমন কিছু পলিসি নিয়েছিল যার ফলে এই এনার্জি কনজাম্পশনটা কিন্তু কমে গেছিল। অবশ্যই মানে খুব বাজে অবস্থা এসেছিল, বহু মানুষের জীবিকার জীবনের অনেক রকম সমস্যার সামনে পড়েছিল, কিন্তু সেটা কি হয়েছিল, হঠাৎ করতে হয়েছিল। আমরা যদি এটা হঠাৎ না করে, এটা প্ল্যান করে ধীরে ধীরে আমরা যদি ফেজ আউট করে বা অন্য কোনো সাস্টেনেবল সলিউশন প্রপোজ করে কাজটা করতে চাই, তাহলে কিন্তু আমাদের হাতে একটা উইন্ডো আছে, মোটামুটি 2030 অবধি সময় আছে, এখনো 6 বছর সময় আছে। আমরা 5 ইয়ার প্ল্যানের বদলে 6 ইয়ার প্ল্যান যদি প্রপোজ করা যেত এখন দাঁড়িয়ে, যেটাতে আমরা এনার্জি খরচটাকে কমিয়ে আনে, এনার্জি খরচ কমা মানে কি, ধরুন বদলাবো আমি যাতে কার্বন ডাইঅক্সাইডটা এমিশনটা কমাতে পারি, তাহলে আমি রিনিউয়েবলের দিকে যাব, গিয়ে আমি ওটাকে 50%-এ নিয়ে চলে আসবো। ধরুন রান্না, আমাদের এখানে যেরকম পরিমাণ সূর্যের আলো আছে, যদি এটা করা যায় যে সোলার কুকারে 50% রান্না করে নেবে লোকেরা, কারণ তার কাছে পৌঁছচ্ছে না, গ্যাস ধরুন রেশন করে দেওয়া হয়েছে। 6 বছর শেষে একটা সময় এসছে যখন প্রত্যেক বাড়িতে সোলার কুকারে রান্না হচ্ছে, তার মানে কিছুটা অংশ, পুরোটা না হলো কিছুটা হলো, তাহলে দেখা গেল কিছুটা কমে গেল, 50% কমে গেল। এবারে বাড়ির ছাদে সোলার ওয়াটার হিটার লাগানো আছে। আমি কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশন বলছি না, এনার্জি তো বিভিন্নভাবে খরচ হয়। ইলেকট্রিসিটি হচ্ছে এই যে বিল্ডিং বললাম, বিল্ডিং যে কিনা 30% পৃথিবীর এনার্জি খরচ করে, 30%, তার ম্যাক্সিমাম মানে 25 থেকে 27%, আমার এক্ষুনি ফিগারটা মনে পড়ছে না, হচ্ছে ইলেকট্রিসিটি খরচ। বাকিটা ইলেকট্রিসিটির বাইরে অন্য খরচ বিল্ডিংয়ের। ফলে বুঝতেই পারছেন, গ্যাস আছে, অয়েল আছে, কোল আছে, বিভিন্ন জিনিসের ব্যবহার হয় বিল্ডিংয়ের জন্যই। আমরা খুব ভালো একটা দেশে বাস করি, মানে আমাদের কিন্তু অনেক সময় এটা অনেকের বিশ্বাস হয় না, কিন্তু এটা সত্যি কথা, পৃথিবীর মধ্যে এত ভালো আবহাওয়ার সমর্থন আর কোনো দেশের নেই। মানে আমরা চাইলে আমাদের কিন্তু মানে ওয়েদার এত ভালো যে আমাদের ঘর গরম করার জন্য এনার্জি খরচ করতে হয় না একদম। আমাদের বাইরে বেরিয়ে হাঁটা চলার জন্য আলাদা করে এনার্জির ইউজ করতে হয় না। আমাদের প্র্যাকটিস আছে
এনার্জিকে ইউজ করা ট্র্যাডিশনালি, মানে আমাদের জামা কাপড় কেচে ট্র্যাডিশনালি মেলে শুকোনো হয়, আর বিদেশে হচ্ছে জামা কাপড় কেচে, মানে বহু জায়গাতে, সব জায়গায় না হলো, যে শুকোনোটাও থ্রু ইলেকট্রিসিটি, একদম একদম ড্রায়ারে শুকায়। হ্যাঁ, তো আমরা এটা পাই, এবং আমাদের এখানে টেম্পারেচার এত বেশি নয় যে আমাদের এখানে কুলিং প্রচুর বেশি লাগে। যদিও এই মুহূর্তে শহরকে যদি দেখা হয় তাহলে কুলিং একটা বড় লোড শহরের পক্ষে, কিন্তু এর কতটা প্রয়োজন আর কতটা হচ্ছে আসলে আরাম, এইটা একটু, এই জায়গাটা এসে একটুখানি আপনার ওই ফিলোসফি ঢুকে পড়বে আর কি। তা এখানে আমি কোনো এক্সাম্পল দিতে চাইছি না, এটা তো ধীরে ধীরে সবাই মিলে একটা কালেকটিভ ডিসিশন, সবাইকে বুঝতে হবে যে আমি ধরুন একটা এসি চালাচ্ছি আরাম পেতে, কিন্তু সেই আরামের জন্য যদি আমার ছেলে বা আমার নাতি তারা সাফার করে, তারা মানে যেটা তাদের বেসিক রিকোয়ারমেন্ট সেটা না পায়, তাহলে কি আমি আজকে এসিটা চালাবো আমার আজকে আরাম হবে বলে, নাকি আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কিছুটা ছাড়ব? নর্মালি আমরা ছাড়তে চাই না, এটা একটা সমস্যার জায়গা, কিন্তু এটাই সত্যি যে আমরা আমাদের আরাম ছেড়ে ভবিষ্যতে সুরক্ষা দেব, হ্যাঁ, মানে নিজের কাজে স্যাক্রিফাইস করে, এটা আমাদের 95% মানুষই এটা করবে না। এটা কিন্তু সোশ্যাল স্টাডির অ্যান্সার, একদম লোক রাজি হয় না। মানে সোশ্যাল সুরক্ষা আপনি ভাবতে পারেন যে কেন ব্যাংকে টাকা রাখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কিন্তু সেটা নিজের আরামকে স্যাক্রিফাইস করে নয়। হ্যাঁ, মানে কিছু কিছু জায়গায় খুব নেসেসিটির জায়গা যেটা, সেটা করবে, ঠিক আছে। আমি কিন্তু বলেছি নেসেসিটি যে ফিল আপ করতে পেরেছে তার জন্য নয়, কোশ্চেনটা তার জন্য নয়, তার উপরে যে নেসেসিটি ফিল আপ করার পরে আরামটাকে অ্যাফোর্ড করতে পেরেছে, তার ক্ষেত্রে সে ওই আরামটাকে ছেড়ে দিয়ে সুরক্ষার ব্যবস্থা করতে যেতে চাইছে না। যাই হোক, এটা তো অন্যদিকে চলে যাচ্ছে আলোচনাটা একটু, কিন্তু তাহলে এনার্জির খরচটা কমানোর জন্য, রিনিউয়েবলের দিকে যাওয়ার জন্য বা সাস্টেনেবলের দিকে যাওয়ার জন্য কিছু রাস্তা আছে। এই রাস্তাগুলো যদি নেওয়া যায় তাহলে প্রতিটা ক্ষেত্রে রিনিউয়েবল, মানে কিন্তু এই না যে আমি সোলার প্যানেল বসিয়ে দিলে হবে না, সোলার প্যানেল বসিয়ে দিলাম আর ব্যাটারি রাখলাম দিয়ে আমি চার্জ করলাম, এটা হবে না। মানে ওরও অঙ্ক আছে, এবং আমরা সেই অঙ্ক করে দেখেছি যে ওতে করে আর ক্ষতি হচ্ছে, ওতে লাভ হবে না। মানে তার থেকে ভালো হচ্ছে, মানে বড় সলিউশন হচ্ছে যে আপনি বাড়িটাই এমন বানান যাতে আপনার গরম কম লাগে, ঠান্ডার সময় গরম থেকে যায় ভেতরটা। এইভাবে এই যে চেঞ্জ বলে ডিজাইন, এটাকে এনভেলপ বলে, বাড়ির এনভেলপে চেঞ্জ করুন। রাস্তা করার সময় এমন অপশান রাখুন যাতে লোকেরা চাইলে 2-3 কিলোমিটার সাইকেলে যেতে পারে। আমাদের ধরুন আমরা দুর্গাপুরে আছি, এটা আমরা দেখতে পারি দুর্গাপুরের জন্য এরকম 10টা ডিফারেন্ট সেক্টর আছে, মানে যেটা শহরের বুকে বসে শহর প্রশাসন করতে পারে। বিভিন্ন সেক্টর, মানে জলের ব্যবহার, রাস্তার ব্যবহার, পরিবহন, গণপরিবহনের ব্যবহার, স্বাস্থ্যের ব্যবহার, শিক্ষার ব্যবহার, এবং 10টা সেক্টরে ভাগ করা যায়, যেখানে কিন্তু চাইলে ব্যবহার করলে শুধু দুর্গাপুরেই আমাদের টেম্পারেচার বা এনার্জির ইউজ কমিয়ে আনা সম্ভব। এবং এটা একটা, আমি এখানের কথা বলছি, মানে শুধু তো এখানে হবে না, এটা সব জায়গাতেই করতে হবে। তো এইভাবে যদি করা যায় তাহলে কিছু একটা উপায় আছে। কিন্তু আপনি একটু আগে যেটা এই কথাটা বলার আগে বললেন আমরা চাইলে, হ্যাঁ, এটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা, কারণ আমাদের চাওয়াটাও তো একটা জায়গায় থাকতে হবে। মানে আমরা চাইলে পারি হচ্ছে তার একটা উদাহরণ, ধরুন বর্তমানে একটা খুব বড় আনরেস্ট চলছে আমাদের সোসাইটিতে, সেটা ট্রিগার্ড হয়েছে, তো একটা কোনো ঘটনার জন্য ট্রিগার্ড হলো, কিন্তু হওয়ার পরে সেই ট্রিগারের পরে আমরা চাইলাম এটা ঘটুক বলে আমরা কিছু করছি, কতটা কি করতে পারছি তা পারছি বড় কথা নয়, কিন্তু এই চাওয়াটা সামনে এলো। এইরকম ভাবে চাওয়াটা কিসের থেকে ট্রিগার হবে এক্ষুনি বলা মুশকিল। মানে মানে আমার সামনে একটা ঘটনা ঘটছে যে কেরলে একটা ল্যান্ডস্লাইড হলো, হয়ে 221 জন মারা গেল, একদম ঠিক আছে। তো এটা একটা সেন্সিটিভ মানুষকে ধাক্কা দিচ্ছে,
এবার সব মানুষকে সমান ধাক্কা দিচ্ছে না, কাউকে বেশি দিচ্ছে, কাউকে কম দিচ্ছে, কিন্তু কোনো একটা জায়গায় এসে এই ঘটনাটা, তারপর আরেকটা ঘটনা, তারপর আরেকটা ঘটনা হয়তো এইটা ট্রিগার করবে যে মানুষ বলবে না, আমরা এটা যথেষ্ট বেশি করে ফেলেছি, আমাদের এখন একটা যে কোনো একটা পলিসিতে আসতেই হবে। আপনি পলিসিতে আসবেন কি করে? আমি মানে যদি আমরা একদম খুব পরিষ্কার জায়গা থেকে দেখি, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে যদি দার্জিলিং এর কথা বলি, যেখানে ব্রিটিশরা যখন দার্জিলিং এ আসে এবং জায়গাটাকে তৈরি করে, তখন 20,000 মানুষ যাতে বসবাস করতে পারে এরকম একটা জায়গা তৈরি করেছিল। আজ সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে পর্যটক এবং ওখানকার মানুষের যে চিন্তা ভাবনাটা, সেটা 20 লাখের মতন জায়গায় চলে গেছে। তাহলে এই যে মানুষের বৃদ্ধিটা, ওখানের উপরে যে প্রেশারটা হচ্ছে, সেটাও তো কম ক্ষতি করছে না। এবং তারপরে পাহাড় কেটে এবং প্রকৃতিকে মানে ধ্বংস করে, এক কথায় যদি আমি বলি যে প্রকৃতিকে ধ্বংস করে যেভাবে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, মানে এটা তো ওই যে সেই যে বলেছিলাম না, ল্যান্ডস্লাইড যখন হয় তখন কোনো একটা ট্রিগারে হয়, কিন্তু তার আগে অনেকগুলো ঘটে। আপনি এখন উত্তরবঙ্গে মানে পাহাড়ে গেলে, মানে যখন ঘুমোবেন, যেখানেই যে হোটেলেই থাকুন আর কি, শুনবেন আওয়াজ হচ্ছে খড়খড় করে, মানে পাহাড় কাটছে, একটা হোমস্টে তৈরি হচ্ছে। আবার সেই অন্য একটা হোমস্টেতে যাবেন, দেখবেন তার 3 দিকে 3টে হোমস্টে তৈরি হচ্ছে। প্রবল গতিতে এখন পাহাড় কাটা চলছে। এবারে এক্ষুনি দার্জিলিং এ ল্যান্ডস্লাইড হচ্ছে না, হয়তো এক্ষুনি হচ্ছে না, হ্যাঁ, কিন্তু যে গতিতে পাহাড় কাটা হচ্ছে, এরপরে যখন একটা রাস্তা সরাতে হবে, ল্যান্ডস্লাইড হয়ে যাবে। দেখলাম যে দার্জিলিং এর ল্যান্ডস্লাইড, আমি ওটা নিয়ে খবরও আমরা করলাম যে দার্জিলিং একদম ল্যান্ডস্লাইড হচ্ছে। ওই স্তরে হয়নি আর কি, কেদারনাথের মতো হয়নি, কিন্তু শুরু হয়ে গেছে, কিন্তু এইরকম ঘটবে। এবং যেভাবে মানে একদম আমরা যেটা গ্যাংটকে দেখা গেল, যে সিকিমে দেখা গেল, উত্তরাখণ্ডের যে ক্ষেত্রে যে ল্যান্ডস্লাইড গুলো দেখা যাচ্ছে, এখন প্রত্যেকটা মুহূর্ত, মানে এমন কোনো দিন নেই যেদিন ল্যান্ডস্লাইড হচ্ছে না। কিন্তু তারপরেও দেখুন, মানে এটা তো অবশ্যই ওইটাই হচ্ছে ব্যাপার, যে তারপরেও আমরা দেখছি কি রিসর্ট হয়ে চলেছে একদম। এইটা থামাতে গেলে, ওই জন্য বলেছিলাম যে সভ্যতার অভিমুখটা বদলাতে হবে। সভ্যতাকে ভাবতে হবে যে আমি আরো বেশি কিছুদিন, অন্তত আগামী 200 বছর টিকবো, 50 বছরে শেষ হব না। এটা যদি ভাবতে হয়, তবে সে গিয়ে 2030-এর মধ্যে 50% কমাবো, 2050-এ নেট জিরো করবো, এইগুলো এখনো টেবিলে বসে কথা হচ্ছে, এগুলো এখনো টেবিলে বসে কথা। কিন্তু রাষ্ট্র মানে একটি পদক্ষেপ নিয়েছে সেই দিকে, এইরকম ঘটনা খুব বেশি ঘটছে না। মানে স্টে ইভেন্টস আছে আমাদের দেশে। ধরুন কোনো মন্ত্রী বা মন্ত্রক সিদ্ধান্ত নিচ্ছে যে আমরা নদীর দুপাশে 30 কিলোমিটার জায়গা জুড়ে জৈব চাষ করব, নদীর অববাহিকায় যে পলিটলি পড়ছে সেটা দিয়ে করব। আপনার খুব ভালো লাগছে। তার সহযোগী আরেকজন মন্ত্রক আবার দেখা যাচ্ছে ছত্তিশগড়ে সে 80,000 গাছ কেটে ফেলছে একটা মাইন করার জন্য। বা ধরুন আন্দামান বা নিকোবরে লক্ষ গাছ কেটে ফেলছে। তা যারা বললো, এই মাত্র যারা বললো, সিদ্ধান্ত নিলে যে আমি কার্বন ডাই অক্সাইড এমিশন কমাবো 6 বছর ধরে, এবং আমি যাতে মানে সলিউশনটা সাস্টেনেবল হয় সেই দিকে এগোবো, মানে চাষটা ওই বেশি ফসিল ফুয়েল দিয়ে না করে একটু ট্র্যাডিশনাল ভাবে করে, কারণ আমাদের দেশে কিন্তু বৃষ্টির যে সিচুয়েশন এখন অবধি আছে এবং প্রকৃতির যে সহায়তা আছে, তাতে এখন অবধি অনেকটা চাষ ফসিল ফুয়েল ছাড়া করা সম্ভব। তো যারা সেটাকে বললো, তারাই কি করে আবার এই ধরনের পদক্ষেপ নিয়ে নিল? আমার এটা জানা যে এখানে এটা যদি মানে একক কারো পক্ষে সম্ভব নয়, এটা সরকারের এবং সামগ্রিকভাবে চিন্তা ভাবনা করার। কিন্তু দেখা যাচ্ছে যেখানে 2047-এর রাজনৈতিক চিন্তা ভাবনাকে আগে নিয়ে যাওয়ার জন্য 2047 পর্যন্ত চিন্তা ভাবনা করা হচ্ছে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে 2047-এর আমি উন্নয়নের কথা বারবার বলা যায় যে স্বাধীনতার 100 বছর করব, ও রাজ্যের উন্নয়ন করব, কিন্তু ভৌগোলিক যে পরিস্থিতি আছে, যেভাবে আমরা দিনের পর দিন নিচের দিকে নেমে যাচ্ছি, উন্নয়নের জায়গা থেকে হয়তো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, অনেক জায়গা থেকে কংক্রিটের জঙ্গল তৈরি হচ্ছে, বাট সাধারণ মানুষের জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন, মানে মানুষের যে আরো 10টা গাছ কোথাও হোক,
সেটার দিকে কিন্তু কোনো নজর নেই, কারণ আমরা হয়তো 15 দিনের একটা বৃক্ষরোপণ বছর পালন করে শেষ করে দিতে চাইছি। না, আপনি সেইটা তো একটা মুশকিল যে আমি ধরুন আজকে একটা নগর নিগম ঠিক করলে 15 দিন ধরে বৃক্ষরোপণ করব, এবং তার সেই ক্ষমতা আছে যে সেই বৃক্ষগুলোকে ঘিরে টিরে দিলে এমনভাবে যাতে বেঁচেও গেল, কিন্তু তারপরে সে বাকি 350 দিন ধরে এমন সব কাজ করলো যেটা ওই বৃক্ষগুলো বাঁচলেও মেটানো সম্ভব হবে না, তাহলে তো কোনো উত্তরে পৌঁছানোই যাবে না। তার তো হাতে অপশন আছে, আমি বলছি অপশন নেই এরম নয়, অপশন আছে, এবং অপশনগুলো কিন্তু মানুষের মানে জীবিকাকে মানে ধ্বংস করে দেবে এরকমও নয়। একটা ভয় আছে লোকেদের যে আমি বোধহয় ফসিল ফুয়েল যত কমাবো ইন্ডাস্ট্রি বোধহয় বন্ধ হয়ে যাবে, এরকম ঘটনা ঘটবে না। আমি গাড়ি ধরুন, গাড়ি আমাদের পেট্রোলে চলে, পেট্রোল এখানে খুব মজার ব্যাপার ঘটে জানেন তো। পেট্রোল যখন তোলা হয়, যখন প্রথম তোলা হয়, তখন ওটাকে বলা হচ্ছে এনার্জি রিটার্ন অন এনার্জি ইনভেস্টমেন্ট, EREI। তখন খুব সামান্য ইনভেস্ট করে অনেক পেট্রোল পাওয়া যায়, কিন্তু যত ভেতরে ঢুকতে থাকে তত পাওয়াটা কম, কিন্তু তোলার খরচটা বেশি হয়। এনার্জি খরচ বলছি, টাকা বলছি না। কিন্তু এরকম করতে করতে দেখা যায় যে ওই রিগে খানিকটা পেট্রোল রয়েছে, কিন্তু তখন ওটা তুলতে যে এনার্জি লাগবে আর ওটাকে পুড়িয়ে তার থেকে কম এনার্জি পাবো, তখন আর তোলা যায় না। ঠিক আছে, তো এইভাবে পেট্রোলের যে সঞ্চয় আমাদের ছিল, সেই সঞ্চয়ের অনেকগুলো জায়গাকে আমাদের শেষ করতে হচ্ছে, বন্ধ, নতুন সঞ্চয় খুঁজে বেড়ানো হচ্ছে। কিন্তু যদি দেখা যায় যে আমি পেট্রোল ঠিক আছে ভালো, পেট্রোলের জন্য আমাদের অনেক উন্নতি হয়েছে, অস্বীকার করছি না, তাহলে সেই উন্নতির জায়গাটাতেই থাক। পেট্রোলটাকে নিয়ে আমার রুগীকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটা চলুক, কিন্তু একজন প্যাসেঞ্জার সারা দিনে সে 2 কিলোমিটার ট্রাভেল করে শহরের মধ্যে, তার জন্য সে একটা গাড়িতে একা যায় এসি চালিয়ে পেট্রোল পুড়িয়ে, তাকে কেন গভর্নমেন্ট দেবে পেট্রোল? অ্যাম্বুলেন্সকে দিক, ট্রাককে দিক, তাকে কি দেবে? তাকে কি তাহলে বলো না তুমি যেতে পারবে না? তাহলে আমি এইটাই বলতে চাইছিলাম, ট্রান্সপোর্টে ইলেকট্রিক ভেহিকেল আসছে। এবার ইলেকট্রিক ভেহিকেল আইসি ইঞ্জিন বলি তো আমরা, পেট্রোল যেটা চলে আইসি ইঞ্জিন বলি, তো আইসি ইঞ্জিনের সাথে কম্পারেবল হবে, এখনো হয়নি, হবে। কিরকম হবে? মোটামুটি এটা আমি টাকার অঙ্কে যদি বলি, মোটামুটি হিসেবটা হচ্ছে 2025-এর মধ্যে চীনে এবং ইউরোপেও ইলেকট্রিক ভেহিকেল এবং আইসি ইঞ্জিনের দাম প্রায় সমান সমান হবে, একই রেটিংয়ের। এবং 2030-এর মধ্যে পুরো পৃথিবীতে ইলেকট্রিক ভেহিকেলের দাম আইসি ইঞ্জিনের চেয়ে কম হবে। এটা একদম প্রজেক্টেড রিপোর্ট, ম্যাকিনসের রিপোর্ট। ঠিক আছে, এবার আপনি বলবেন যে ইলেকট্রিক ভেহিকেল হলে কি তাহলে সলিউশন হলো, কার্বন ডাইঅক্সাইড এমিশন 50% কমলো? সরাসরি উত্তর নেই, সরাসরি উত্তরে না বলছি না আমি এক্ষুনি, নাও বলা যাচ্ছে না, হ্যাঁ বলা যাচ্ছে না। কেন বলছি না? কারণ ইলেকট্রিসিটিটা এই মুহূর্তে ইলেকট্রিসিটির 19% আসে রিনিউয়েবল থেকে, এটা প্রতি বছর বাড়ছে, 6% 7% করে বাড়ছে, মানে 19 থেকে 26 হচ্ছে বলিনি, 19-এর উপরে 7% বাড়ছে। অতটা আশাবাদী আমরা নই, তবুও এই যে ধীরে 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 মডার্ন রিনিউয়েবল বাড়ছে, 19 থেকে বেড়ে 22 হচ্ছে, 23 হচ্ছে, 50 হচ্ছে, কোনো একটা সময় 50 হবে। তার মানে ইলেকট্রিক ভেহিকেল যে ইলেকট্রিসিটি ইউজ করছে সেটা কিন্তু আসলে রিনিউয়েবল এনার্জি, তাহলে সে ফসিল ফুয়েলের পোড়ানোটা অনেকটা কমিয়ে দিল। তাহলে একটা ইন্ডাস্ট্রির বদলে আরেকটা ইন্ডাস্ট্রি এলো, যেটা ওই লোকগুলোর চাকরিকে পুরো খেয়ে নিল না, হয়তো কিছু লোকের চাকরি বদলে গেল, বা কিছু লোকের ডিমান্ড কমে গেল, কিছু লোকের ডিমান্ড বেড়ে গেল, নতুন চাকরি বেড়ে গেল। তা আমি কতটা চাকরি গেল আর কতটা চাকরি এলো এইটা যদি বলি, হিসেব করে যদি বলি, আমরা দেখব এই সাস্টেনেবল সলিউশনে চাকরি আসার সংখ্যাটা বেশি হবে। মানুষকে কিন্তু ওই ভবিষ্যৎটা জেনে নিজেকে একটু বদলাতে হবে, এবং যারা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে তারা, ধরুন আজকে একজন কোনো অটোমোবাইল পড়ছে কেউ, তাহলে সে অবশ্যই বেশি জোর দেবে ইলেকট্রিক ভেহিকেলের উপরে, কারণ ওই ভেহিকেলটাই থাকবে। তো 2030-এ বুঝতেই পারছেন এটার দাম কমে যাবে, তখন আইসি ইঞ্জিন থাকবে, আমি বলছি না বন্ধ হয়ে যাবে, কিন্তু দাম কমে গেছে ইলেকট্রিক ভেহিকেলের, তখন লোকেরা ওটাই নিচ্ছে। তো এটা হলো
একটা সেক্টরে বললাম, এবার এটা প্রতি সেক্টরে যদি হয়, প্রতি সেক্টরে ইন্ডাস্ট্রি আমরা তিনটে ভাগ বলেছিলাম, বিল্ডিং, ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি। বিল্ডিং মানে সবচেয়ে ইজি বিল্ডিংকে হ্যান্ডেল করা থ্রু রিনিউয়েবল। তারপরের ইজি হচ্ছে ইন্ডাস্ট্রি। খুবই বাজে লাগবে শুনতে, কিন্তু ট্রান্সপোর্টে রিনিউয়েবলের অংশ মাত্র 3.5%। মানে বিল্ডিং এর ক্ষেত্রে যেটা অনেক বেশি, তুলনামূলক অনেক বেশি, ইন্ডাস্ট্রিতেও আছে, ট্রান্সপোর্টে মাত্র 3.5%। অথচ ট্রান্সপোর্টে আপনাকে যে সলিউশন বললাম সেই সলিউশন কিন্তু টাকাতেও বলছি, ইলেকট্রিক ভেহিকেল টাকাতে কম্পারেবল হবে 30-এর মধ্যে। তাহলে কেন আসছে না? আমি যদি আজকে এখন অবধি আসলে আমরা কি হচ্ছে, এক্ষুনি টাকা দিয়ে দেখছি আমার রোজগার আছে, আমাকে ব্যাংকও লোন দিতে পারে বা আমারও সঞ্চয় আছে, আমি গাড়ি কিনতে যাব, এবং তখন আমি দেখছি কিন্তু কোনটা কম হবে, কোনটাতে আমি কি কি কমফোর্ট পাবো, একদম এইগুলো দেখছি। আমি দেখছিও না একবারও যে সাকসেস রেটের ব্যাপারটাও তো থেকে যাচ্ছে, কিন্তু সে তো এই ক্ষতিটা দেখলোই না একবারও। ওই সাকসেসটা দেখতে গিয়ে এই ফেলিওরটা সে দেখলোই না, যে সে যে স্টেপটা নিল সেটা আসলে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, তার বাসস্থানের জন্য কতটা ক্ষতিকর, এটা সে দেখলো না। কিন্তু এইটা যদি সে দেখতো, ধরুন 7 লাখ, 8 লাখ, 10 লাখ দিয়ে একটা গাড়ি কেনার বদলে, এই মুহূর্তে বলছি, এই মুহূর্তে একটা ইলেকট্রিক ভেহিকেল কিনতে গেলে দেখা গেল যে আমাদের দেশে 30% এক্সট্রা লেগে যায়, মোটামুটি আমাদের দেশের কথা বলছি, 30-এরও বেশি লেগে যায় কোনো কোনো ক্ষেত্রে। চীন কম্পারেবল করে ফেলছে, ইউরোপও 25-এর মধ্যে করে ফেলবে, কিন্তু আমাদের দেশের আরেকটু স্লো যাচ্ছে। 30-এর মধ্যে আমরাও পারবো, সবই পারবো। তাহলে সে যদি এখন কেনে, তাকে একটু এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে এই মুহূর্তে। কিন্তু যদি সে কেনে একটু এক্সট্রা টাকা দিয়ে, সেটা হচ্ছে ইনিশিয়াল খরচ। তারপরে সেই গাড়িটাকে চার্জ করার জন্য, এখন জানেন তো, এটা কিন্তু অস্ট্রেলিয়ার একটা ইউনিভার্সিটি থেকে বেরোনো রিপোর্ট, একদম এটা আমার মনে হয় সবার জানা উচিত, দর্শক বন্ধুদেরও জানা উচিত, যে সবচাইতে ভালো এবং পসিবল সাস্টেনেবল ট্রান্সপোর্ট সলিউশন হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল উইথ স্ট্যান্ডঅ্যালোন পিভি চার্জিং ফেসিলিটি। মানে কি দাঁড়ালো, আমার বাড়িতে ছাদের ওপরে সোলার প্যানেল থাকবে, আমার গাড়িকে সে চার্জ করবে এবং তারপর আমার গাড়ি চলবে, ঠিক আছে? এইটা যদি করা যায়, এবং আমি তো আমার ডিমান্ড শিফট করবো একটু, আমি দিনের বেলা দেখালাম কম চালালাম, আমি সন্ধ্যাবেলাগুলো বেশি চালালাম, ডিমান্ড শিফট করলাম, এটা যদি করি, আমি বলেছিলাম সবচাইতে সাস্টেনেবল সলিউশন। তা এটা হলে আমার গাড়িও থাকবে, আবার পৃথিবীও থাকবে, দুটোকেই রাখতে হবে। আমি একা গাড়িতে চড়বো আর পৃথিবী গোল্লায় যাক, এটা কিন্তু হবে না। না না, এটা তো আপনি প্রথম কথা হচ্ছে যে এটা এককভাবে আমি আমার মতন করে ভাবছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো শুধু একার ভাবলে হবে না, কারণ আমি একা গাড়ি নিয়ে বেরোচ্ছি না, আমি একা বাইক নিয়ে এলাম বা সাইকেল নিয়ে এলাম, যেভাবেই করি আমি একা করছি, কিন্তু পাশাপাশি আমি যখন একা এটা করছি, দেখলাম আমার পাশ দিয়ে যে পেরিয়ে চলে গেল, সে কিন্তু পুরো জায়গাটায় পলিউশন করে দিয়ে চলে গেল। হ্যাঁ, তাহলে এককের তো এটা ভূমিকা নেই এখানে, না, কালেকটিভ করতেই হবে। আচ্ছা, কালেকটিভ আপনি এইভাবে এই জায়গা থেকে কালেকটিভ করতে গেলে আপনাকে বড় রেনেসা ছাড়া সম্ভব নয়, একটা বড় জায়গা তৈরি করতে হবে। মানে দেশের যারা নীতি নির্ধারক, তাদের একটা কিন্তু অ্যাডভাইসারি বোর্ডও তো আছে, তো তারা কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা করছে না এরকম নয়। সবকিছু হয়তো আমাদের সামনে এক্ষুনি আসছে না, অন দ্য প্লেট নেই, কিন্তু চিন্তা আছে বলেই ইলেকট্রিক ভেহিকেলকে প্রমোট করার মতো পলিসি এই মুহূর্তে ধরুন 76টা দেশে নেওয়া হয়ে গেছে, যাতে করে আমি শুধু ইলেকট্রিক ভেহিকেলটা বলছি, এরকম সব জায়গাতেই আছে। একটা বলা হয় যে রিনিউয়েবলের প্রমোট করার পলিসি ইন্ডাস্ট্রিতে হোক, বিল্ডিংয়ে হোক, ট্রান্সপোর্টে হোক, দেশে নেওয়া হচ্ছে। কোন কোন দেশে নেওয়া হচ্ছে, কোন দেশে একটা আছে, কোন দেশে দুটো আছে, এরকম। তাতে কিন্তু ভারতবর্ষের নামও আছে, যে নিচ্ছে পলিসি, আমাদের দেশেও নেওয়া হচ্ছে, প্রয়োজনের তুলনায় বড্ড কম হচ্ছে। কারণ আমাদের মনে হচ্ছে এটা আমরা যারা ধরুন রাজনীতির বাইরে দাঁড়িয়ে কথা বলতে চাই, ধরুন রাজনীতির ভেতরে দাঁড়িয়ে কথা বলার জন্য
আমাদের খুব ইচ্ছে আছে, মানে মনে করি যে হ্যাঁ এটা ভালো হোক, ওটা ঠিক হোক, এটা রাজনৈতিকভাবে ভুলও ঠিক, এটার ইচ্ছেও আমাদের আছে। কিন্তু তার বাইরেও আপনার পড়াশুনো থেকে আপনার বোধ, মানে আবেগ বলুন, অনুভূতি বলুন, মনের সেই জায়গাগুলো থেকেও আপনার কিছু মানে সিদ্ধান্ত আছে, যে সিদ্ধান্ত থেকে কিন্তু আমরা বলতেই চাই, মানে বলতে পারি যে আমার দেশ এই সিদ্ধান্তগুলো নিক। এই সিদ্ধান্তগুলো নেওয়ার যে কথাটা বলছি, এটার জন্য আমাদের কোনো না কোনো ফর্মে, এটাকে বলি আমরা ধরুন সাংস্কৃতিক ফর্ম বলতে পারেন, আপনার টিভিতে প্রোগ্রাম হচ্ছে, সেখানে এই কথাগুলো বারবার আসছে মানুষের মধ্যে, যে অভিনয় করছে সেই নাটকের কন্টেন্টে এটা আসছে যে সমস্যা হয় যে আমার বন্ধু ওখানে গিয়ে ল্যান্ডস্লাইডে আটকে গেল, মারা গেল, বা কেউ বলছে যে আমার এই সমস্যার সামনে পড়লাম কারণ পৃথিবীর এই অবস্থা আছে। অনেক আগের একটা সিনেমাতে হয়েছিল, আপনারা জানেন সবাই হয়তো, ম্যাট্রিক্স বলে একটা সিনেমা হয়েছিল, 99-98 এর একটা কিছু হবে, টাইমটা ভুলে গেছি। তো সেই সময় একটা কথা বলেছিল যে মানুষ এবং ভাইরাসের মধ্যে একটা মিল আছে, সেটা হচ্ছে মানুষ ভাইরাসের মতোই তার এনভায়রনমেন্টকে নষ্ট করে দিচ্ছে, যেখানে আছে সেই জায়গাটাকেই নষ্ট করে দিচ্ছে। তো তার মানে কি, একটা সাংস্কৃতিক জগতেও বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং হচ্ছে, তাহলে আমরা আশা করতে পারি যে এইগুলো এসে আমাদের নীতি যারা নিচ্ছেন তাদের সামনে আস্তে আস্তে এটা পরিষ্কার হবে যে না, আমাদের এই নীতি নিতে হবে যাতে করে আমরা সাস্টেনেবল হতে পারি, পৃথিবীটা যাতে চলতে পারে। এই এনভায়রনমেন্টের জন্য মানে শুধু মানে আমরা যদি বলি যে দেখুন, আমি একটু পাহাড়ের দিকে আরেকবার ঢুকিয়ে শেষের দিকে এসেছি, সেটা হচ্ছে যে বিশেষ করে যে মানে যেভাবে আমরা দেখলাম যে কেদারনাথের যেভাবে মানে জল নেমে পরে যে ঘটনা ঘটলো, এবং আমরা যখনই আসছি তখন কিছু না কিছু জায়গায়, যেমন গ্যাংটকের কথা বলি বা সিকিমের কথা বলি, যেটাকে ওখানকার ভাষায় বা আমাদের কথায় বাদল ফাটা, হঠাৎ করে একটা জায়গায় বৃষ্টি একটা জায়গা থেকে এসে পরে পড়ছে এবং তারপরে যে ঘটনাগুলো ঘটছে, এবং মানে গ্লেসিয়ারের যেভাবে শেষ হয়ে যাচ্ছে, গলছে, একদম হিমালয়ের এইটা একটা ভয়ঙ্কর সমস্যা, বরফ গলে যাওয়া, এবং সেইটা থেকে নতুন নতুন হ্রদ তৈরি হয়ে যাচ্ছে, নতুন হ্রদ তৈরি হচ্ছে, এবং সেই জায়গাতে, এবং আরেকটা জায়গা আমি মানে এটা আমি কতটা মানে প্রথম কথা হচ্ছে যে পাহাড়গুলো এই মুহূর্তে ভেঙে পড়ছে বা ভেঙে মানে ধস হচ্ছে, যেখানে ল্যান্ডস্লাইড হচ্ছে, তাদের বয়সে তারা খুব তরুণ, এখনো পর্যন্ত সেই জায়গা পর্যন্ত যায়নি এবং মাটির ভাগটা অনেকটা বেশি। তো মানে এটা একটা আর্টিকেলে পড়ছিলাম আর কি, তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে বেশি ধসের প্রবণতাটা বেশি হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টির জলটা হঠাৎ করে যখন কোনো একটা জায়গাতে আসছে এবং সে সমস্ত কিছুকে রাখতে পারছেন। তো এইভাবে যদি চলে আর এনভায়রনমেন্টের এইভাবে যদি চেঞ্জ হতে থাকে আর কি, মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি, তাতে তো মানে আগামী দিন খুব মানে আপনি যতই আমরা আমাদের কথা সভ্যতাকে আগে নিয়ে যাওয়ার কথা বলছি, আমরা এনভায়রনমেন্টকে নিজেদের কন্ট্রোলে রাখার কথা বলছি, কিন্তু রাখার পরেও কি সম্ভব বলে মনে হয়? এই যেভাবে গ্লেসিয়ারের মানে গলা থেকে আরম্ভ করে এটা স্নায়ন যেভাবে বাড়ছে আর কি, আপনার কথা শুনেই মনে হচ্ছে বলছি, মানে এটা হচ্ছে আসলে দুটো দিক আছে। একটা হচ্ছে আমার আঙুল কেটে গেছে, রক্ত পড়ছে, হ্যাঁ, তো আমাকে ওষুধ দিতে হবে, ব্যান্ডেজ করতে হবে। আর একটা হচ্ছে আমি নিজে এই মুহূর্তে ক্যান্সারে ভুগছি, এবং আমার আঙুল কেটে গেছে। তো আমি আঙুলের চিকিৎসা করব না এরকম আমি বলছি না, কিন্তু ক্যান্সারের চিকিৎসাও করব। মানে আমার পুরো দেহ, মানে সভ্যতা সম্পূর্ণভাবে ভয়ঙ্কর রোগগ্রস্ত, মারণ রোগগ্রস্ত। আমাকে যেন ডাইভার্ট করে আঙুলে আটকে না রাখা হয়, যে আমি শুধু আঙুলে ব্যান্ডেজ দিচ্ছি এবং সেই সাকসেসটা দেখছি এখানে রক্ত বেরোচ্ছে না। হ্যাঁ, মানে পাহাড়ের সমস্যার সমাধান করার জন্য ধরুন আমরা এরকম নিলাম যে রিলিজিয়াস একটা স্টেপ, বা অতীতে পাহাড়ে লোকেরা হেঁটে যেত, কেদারনাথে মানুষ হেঁটে যেত, অনেক অতীতের কথা বলছি। তো সেটাই গেল যে না, আমরা কোনো গাড়ি টাড়ি যাবো না, যারা হেঁটে পারবে তারা যাবে, না পারলে যাবে না, তীর্থযাত্রী ওরমই যায়। হ্যাঁ, তখন দেখা গেল কিন্তু অনেকটা সলিউশন হয়ে গেল, অনেক ব্যান্ডেজ লাগানো হয়ে গেছে। কিন্তু তারপরেও কেদারে ওই বৃষ্টিটা হবে, কারণ 15% বেড়ে গেছে, তো একদম মানুষ ওই স্যাক্রিফাইস করলেও ওখানে হবে। তাহলে এবার 15 বেড়েছে,
আমি এমন কাজ করছি 40 বেড়ে যাবে, 40 বাড়বে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই ইন্টেন্সিটি 40% বেড়ে যাবে এবং নাম্বার অফ ইভেন্ট 40% বেড়ে যাবে। আমরা মানে কথা বলতে বলতে মানে কখন যে সময় কতটা কোন জায়গায় আমরা 4% যে বাড়ার কথা বলছি, 40 ডিগ্রি বাড়ার জায়গায় দাঁড়ানোর কথা বলছি, আর সময়ও আমাদের একদম সেই শেষ জায়গায় নিয়ে চলে এসছে। যদিও সময় আমার হাতে নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলতে হবে যে যেটাই করি বা এনভায়রনমেন্টকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের মধ্যে পড়ে। হ্যাঁ, হয়তো একা আমি কিছু করতে পারবো না, কিন্তু একজন করে আমরা যদি একসঙ্গে একত্রিতভাবে নিজের মনের যেটা চাওয়া সেই চাওয়াটাকে ঠিক রাখতে পারি, তাহলে কোনো কাজই অসাধ্য নয়। আজকের আর কথা বলবো না, কারণ সময় আমাদের বলে দিয়েছে আমাকে এক্ষুনি শেষ করতে হবে। তাই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল ঠিক অন্য কোনো অতিথির সঙ্গে। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।